স্বাগত আরেকবার। দেখছেন এডিটর স্পিক। গণভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে তার বক্তব্য শুনতে। হাটে মাঠে ঘাটে রাস্তায়, এমনকি আপনাদের প্রেস ক্লাবে তো কম তো হয়নি নাকি? এই শান্তিতে থাকলে ভাল লাগছে না, এটাই আমি মনে করে নেব যে জন্য বারবার একবার আলোচনা 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 করে অস্থির হয়ে পড়েন। হ্যাঁ, আমি এটা স্পষ্ট আজকে বলছি, এবং আপনারা সবাই পারলে সব টেলিভিশনে আমার কথাগুলি একটু প্রচার করে দিয়েন, আমি খুশি হব। লাইভ হচ্ছে, আবার করেন, কারণ এটা এটা সত্যি একটা, মানে আমি যাই না কেন, যারা রাজনীতির আস্থা করে চলে গেছে, ধরে নেন যারা এই দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ কোনদিন চেয়েছে? আমরা খাদ্য উৎপাদন বাড়াই, তারা কমায়। আমরা সাক্ষরতার হার বাড়াই, তারা কমায়। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়াই, তারা, আমরা অর্থনৈতিক গতি সঞ্চার করি, তারা পিছন দিকে টেনে নেয়। আর তাদের জন্যই এত আকাঙ্ক্ষা, এত কেন? একটা হতে পারে হাওয়া ভবন ছিল, 2 পয়সা কামানোর একটা ভালো সুযোগ ছিল। আমরা হাওয়া ভবনও খুলি নাই, আমরা এখানে নিজে ভাগ্য করতেও আসিনি, আমরা 2 পয়সা কামাতেও আসিনি। এই ক্ষমতা দিয়ে, ক্ষমতার মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। দেশের মানুষ ভালো আছে, মানুষের উন্নতি হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতে পারছে, পাশের হার বেড়েছে। যেখানে 40 ভাগ 50 ভাগের বেশি পাসই করতো না, আজকে 92 ভাগ পাস করছে। আজকে পড়াশোনার মান উন্নয়নে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, প্রযুক্তি ব্যবহার শিখাচ্ছি। হাতে হাতে ল্যাপটপ, মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে, বিএনপি তো দেয়নি। বিএনপির আমলে একটা মোবাইল ফোন, একটা কোম্পানি, কে? বিএনপির পররাষ্ট্রমন্ত্রীর ব্যবসা। যেহেতু বিএনপির পররাষ্ট্রমন্ত্রীর ব্যবসা, কাজে একটাই মনোপলি ব্যবসা থাকবে, আর কেউ তো ব্যবসা করতে পারে নাই। আওয়ামী লীগ এসে মোবাইল ফোন উন্মুক্ত করে দিয়েছে, যেখানে একটা টেলিফোন করতে 12 মিনিটে 10 টাকা কল চার্জ, ধরলেও 10 টাকা, করলেও 10 টাকা পার মিনিটে পারছেন। তখন একটা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন নাই। কে দিয়েছে আপনাদের হাতে হাতে মোবাইল ফোন? আমি দিয়েছি, আওয়ামী লীগ দিয়েছে। তা আপনাদের এগুলিতে বোধহয় ভালো লাগে না, সুখে থাকলে বুঝতে গেলে। আর যারা, আর একটা কথা বলি, যে কথায় কথায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, আর যারা জঙ্গিবাদের মদতদানকারী তাদের সাথে আলোচনার জন্য অস্থির, আর তাদেরকে ক্ষমতা আনার জন্য অস্থির কেন? হয়েছে আর না। মাননীয় প্রধানমন্ত্রী, না মাঝে সময় একটি প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে যে এক্ষুনি মাগরিবের আজান দেবে। জি, আপনি বলছিলেন যে, মানে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য, সেটি আপনি গতকাল যে কথাটি বলেছেন যে বাংলাদেশ গণতন্ত্রের বিশ্বকে জয় করেছে, এই কথা পরে আসলে আর কোনো কথাই থাকে না এই বিষয়ে, সিপিএ এবং আইপিএর ব্যাপারে। আর আমার ছোট্ট প্রশ্ন যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে 26শে অক্টোবর যে হরতালটি ডাকা হয়েছে, অনেকেই বলছেন যে 26শে অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা রয়েছেন। যখন তাকে ক্যাবিনেট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বাতিল করা, এবং সেটি সম্ভবত আগামীকাল ঘটতে যাচ্ছে। তারপরেও আপনার এই ধরনের হরতাল ডাকা কি আপনি মনে করেন কিনা যে বেগম জিয়া যে মানে আদালতে যেতে চান না, সেটির একটি অংশ কিনা এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি জাপানে যাওয়ার পরে জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, এবং আমরাও সেটি জানি। কিন্তু 5 জনের নির্বাচনের পরে যে স্থিতিশীলতা দেশে তৈরি হয়েছে, সেটির ব্যাপারেই তারা সবচেয়ে বেশি আগ্রহ ছিলেন যে বাংলাদেশে বিনিয়োগ করবেন। কিন্তু সম্প্রতি তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে বাংলাদেশে আবার রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তারা করছেন, যদিও এর সাথে তারা গ্যাস, বিদ্যুৎ এবং ঢাকা চট্টগ্রাম কানেক্টিভিটির কথা বলেছেন যে সেটি ভালো নয় সেটি। কিন্তু সেই অস্থিরতা মোকাবেলায় আপনার সরকারের কি পদক্ষেপ থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী, এর সাথে একটু যুক্ত করতে চাই, হয়তো আর সুযোগ পাবো না। আমার নাম ফারজানা রূপা, আমি 71 টিভিতে কাজ করি। আজকে যে অস্থিরতার কথা বললেন আমার সহকর্মী, একই ধরনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সমাবেশে। তিনি বলেছেন সরকারের যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে 95 ভাগ মানুষের যে জনপ্রিয়তার কথা বলছে তা আস্থায় এনে আবার ভোট দেওয়া হোক, নাহলে দেশে আবার আন্দোলন সংগ্রাম শুরু হবে। আচ্ছা, আমরা ঘরপোড়া গরু, তাই প্রশ্নটি এটি হচ্ছে যে সংবিধান সংশোধনের একটা প্রয়োজন রয়েছে, যে যুদ্ধাপরাধীদের বিচার কোনো এক সময় কেউ ক্ষমা করে দেওয়ারও একটা সুযোগ এখন যে সংবিধান আছে সেখানে আছে। এটা কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। একটা হচ্ছে, আপনারা একটা জিনিস ঠিকই ধরেছেন,
ওই যে কথা বলে চোরের মন পুলিশ পুলিশ, যেহেতু দুর্নীতি করেছে, এতিমের টাকা মেরে খেয়েছে, এতিমদের জন্য যে অর্থ এসেছিল জিয়া অরফানেজ এর নামে সেই টাকা চুরি করে খেয়েছে এবং তার বিরুদ্ধে মামলা। উনি জানেন মামলা চললে উনি যে দুর্নীতি করেছেন এটা নিশ্চয়ই একেবারে শাস্তিযোগ্য অপরাধ। কাজে এই দুর্নীতি মামলা থেকে বাঁচার জন্য হরতাল ডেকে ডেকে যাতে কোর্টে না যেতে হয়, হাজিরা দিতেই ভয় পায়, সেজন্য বললাম যে চোরের মন পুলিশ পুলিশ। আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আমরা তো কোর্টে যেতে ভয় পাইনি, ওনার এত ভয় কিসের জন্য? কারণ এতিমের টাকা সে চুরি করে খেয়েছে সেই জন্য। আর দেশে যখন দেশের উন্নয়নটাই তো, যে কোনো রাজনীতিবিদের জন্য একটা দেশের উন্নয়নটাই তো সব থেকে কাঙ্ক্ষিত। আর সেই উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করবার জন্য অস্থিতিশীলতা সৃষ্টির ঘোষণা দেওয়া, এটা তো দেশের মানুষের কল্যাণের জন্য না। তবে এরকম আন্দোলনের হুমকি তো উনি বহুবারই দিলেন, এবং 5ই জানুয়ারি নির্বাচনের আগে অনেকেরই ধারণা ছিল একেবারে দেশে সাংঘাতিক অবস্থা সৃষ্টি করবে। আমি বলছিলাম কিছুই হবে না, হয়েছে কিছু হয় নাই। তো আন্দোলন না, 2-4টা মানুষ খুন করার নামে আন্দোলন না। হ্যাঁ, 5ই জানুয়ারি মনে রাখতে হবে, তখন কিন্তু সামনে একটা নির্বাচন, কাজে তখন যে কাজটা করতে পেরেছে, এখন কিন্তু আমরা নির্বাচিত সরকার ক্ষমতায় আছি, কাজে এই জিনিসটাও তাদের বুঝতে হবে যে এখন নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। তখন একটা ট্রানজিট পিরিয়ডে আমরা ছিলাম, একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে আমরা কাজ করছিলাম। তখন যেটা করতে তারা পেরেছিল এখন তা পারবে না, এটুকু দেশবাসীকে আমি আশ্বস্ত করতে পারি। এবার আমার দেশের মানুষের গায়ে হাত দিয়ে দেখুক, আমার একটা দেশের মানুষের ক্ষতি করলে তার পরিণতি কি হবে সেটাও তারা দেখবে, সেটা তারা মনে রাখবে। কাজে আরেকটা ওর প্রশ্নটা কি ছিল? আচ্ছা ঠিক আছে, নির্বাচন যখন হবে অবশ্যই নির্বাচন সময় মতো হবে, তখন সেটা যাচাই হয়ে যাবে। দেশের ভিতরে কেন, আন্তর্জাতিক পর্যায়ে যখন এত বড় বিজয় আমরা আইপিইউতে সিপিএতে নিয়ে আসতে পারি, তার মানবাধিকার কমিশন জাতিসংঘে নিয়ে আসতে পারি, কাজে এর থেকে উনি শিক্ষা নেবেন না? বিএনপির আমলে কয়টা প্রতিষ্ঠান আমি জিততে পেরেছি? একটাও না, কিন্তু এখন পারছি। কেন পারছি? বরং ওয়াইসি তো হেরে গিয়েছিল, সেটাও ভুললে চলবে না। কাজে এটা হুমকি ধামকি, যখনই মামলার তারিখ আসে তখনই ওনার হুমকি বাড়ে, এটা হলো বাস্তব কথা। আমি ওনাকে বলছি যে ওনার যদি এই বিশ্বাস থাকে যে উনি দুর্নীতি করেন নাই, তাহলে মামলা হাজিরা দিয়ে সেটা প্রমাণ করুক যে উনি করেন নাই। এই পলায়নপর মনোবৃত্তিটা ছেড়ে দিক। যারা এই পলায়নপর মনোবৃত্তি নিয়ে চলে তারা দেশের মানুষের কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে। আমি এখানে দেশবাসীকে আহ্বান জানাবো যে আজকে 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে এই পর্যন্ত যে একটা স্থিতিশীলতা, একটা শান্তি বিরাজ করছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, মানুষের আয় বাড়ছে, মানুষ সুখের মুখ দেখছে, এটা অব্যাহত রাখার জন্য দেশবাসীকেও এই ধরনের নাশকতা বা জঙ্গিবাদী কাজ বা মানুষের জীবনে অশান্তি বা মানুষ হত্যার কাজ যারাই করতে আসবে, যে যেখানে পারবেন সেখানে সেটা প্রতিরোধ করবেন। আমরা সবসময় পাশে আছি। আর আগেই বললাম যে এখন একটা নির্বাচিত সরকার, এটা মনে রাখতে হবে, এখন ওই ইন্টারিম পিরিয়ড না। ধন্যবাদ। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষা নিয়ে যে কোনো বিষয় জানানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের 2টি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশ্নপত্র জালিয়াতি রোধে এবার পরীক্ষার আগ পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকছে। পরীক্ষার হলে নেওয়া যাবে না কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন কিংবা ঘড়ি। এবছর 69,477 জন শিক্ষার্থী মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছে, কিন্তু 117টি সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে রয়েছে 10,299টি আসন। 2014-15 শিক্ষাবর্ষে একটি আসনের প্রতিনিধিত্ব করছে 7 জন শিক্ষার্থী। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব নিয়াজউদ্দিন মিয়া। বিস্তারিত জানবো তার কাছে। জনাব নিয়াজউদ্দিন মিয়া, প্রশ্নপত্র জালিয়াতি রোধে এবার পরীক্ষার আগ পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রয়ে থাকছে। প্রশ্নপত্র ফাঁসের সাথে কোচিং সেন্টার বন্ধ রাখার আসলে সম্পর্ক কি? আমরা কি এটা ধরে নিতে পারি যে প্রশ্ন ফাঁস হলো কোচিং সেন্টারের মাধ্যমে আগে ভাগে প্রশ্ন উত্তর সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়? এইটাই কি কারণ কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে? জনাব নিয়াজউদ্দিন মিয়া, দেখুন, আসলে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার প্রধান কারণ হলো, আপনি হয়তো আগেও দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় যখন পরীক্ষাগুলো হয়, বিশেষ করে ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পরীক্ষা যখন হয়েছে, তখন অনেকেই মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জনসাধারণ
একটা দোষারোপ করে থাকেন কোচিং সেন্টারের সাথে যোগসাথে সে প্রশ্নপত্র জালিয়াতির অথবা বিভিন্নভাবে প্রচার করার। সেজন্যই আমরা সতর্কতামূলকভাবে এই ব্যবস্থাটুকু নিয়েছি, যাতে করে কোচিং সেন্টার বন্ধ থাকে এবং কোচিং সেন্টার কোশ্চেন জালিয়াতির সাথে জড়িত নয়, এটা যাতে আমরা নিশ্চিত করতে পারি। কোচিং সেন্টার যদি বন্ধ থাকে তাইলেই কি এইটা নিশ্চিত করা সম্ভব যে কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন বিলির কোনো রকম কোনো ব্যবস্থা করা হচ্ছে? কোচিং সেন্টার, জি, দেখুন আসলে কোচিং সেন্টার শুধুমাত্র যে কোচিং সেন্টার থেকে কোশ্চেন বের হয়ে যাচ্ছে বা পাচার হচ্ছে এরকম বিষয় নয়, এটার সাথে অনেকগুলো সংস্থা জড়িত। আমরা যেখান থেকে কোশ্চেন করছি, যেখান থেকে প্রিন্ট হচ্ছে, আবার এই কোশ্চেনগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাচ্ছি, যেখানে রাখা হচ্ছে, অনেক জায়গা থেকে এটা হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সব জায়গাগুলোতেই এই ব্যবস্থাটুকু আমরা নিয়েছি, যাতে করে কোনোভাবেই কোশ্চেন আউট হয়েছে বা জালিয়াতি হয়েছে এই প্রশ্ন যাতে উঠতে না পারে, এটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। জনাব নিয়াজুদ্দিন মিয়া, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলিতে আর ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল 2 বছর আগে, পরে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্দোলনের মুখে তখন সেই সিদ্ধান্ত থেকে আপনারা সরে এসেছিলেন। এবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল, এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত, নাকি এইটি নিয়ে আপনারা আরো ভাববেন, ভবিষ্যতে এটি পরিবর্তন হতে পারে? দেখুন আসলে এই ব্যাপারে আমরা মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নিয়েছি যে পরীক্ষা হবে। পরবর্তী সময়ে যদি কখনো আবার অন্য সিদ্ধান্ত হয়, তাহলে মন্ত্রণালয় বসে, এটা কমিটি আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে, নেতৃত্বে কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত নেবে। অথবা এটা একটা জাতীয় ইস্যুও বটে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এখানে হয়তো প্রয়োজন হবে। আরেকটি বিষয়, সরকারি বেসরকারি মেডিকেল কলেজে তীব্র শিক্ষক সংকট তৈরি হয়েছে, ছাত্র শিক্ষক অনুপাত লঙ্ঘন করেছে বেশিরভাগ সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো। এই বিষয়তে আপনাদের পর্যবেক্ষণ বা কার্যক্রমগুলি কি? আপনাকে একটু জানিয়ে রাখি যে আমাদের যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর আছেন জনাব প্রাণগোপাল দত্ত, তিনি আমাদেরকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এই শিক্ষক তৈরির জায়গাটার একটা বড় অভাব এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে এবং শিক্ষকেরও সাংঘাতিক একটি সংকট আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি জনাব নিয়াজুদ্দিন মিয়া? দেখুন আসলে অনেকগুলো কিছু কিছু জায়গায় এরকম শিক্ষকের সংকট রয়েছে, এটা সত্য। তবে মেডিকেল কলেজগুলোর সংখ্যা আমাদের বাড়াতে হবে। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন যে চট্টগ্রামে এবং রাজশাহীতে 2টা ইউনিভার্সিটি, আমরা মেডিকেল ইউনিভার্সিটি খুলতে যাচ্ছি। আশা রাখি যে চট্টগ্রাম এবং রাজশাহীতে যখন মেডিকেল ইউনিভার্সিটিও সৃষ্টি হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি আছে, 3টে মেডিকেল ইউনিভার্সিটি থেকে একযোগে হয়তো শিক্ষকের সংখ্যা আমরা আরো বৃদ্ধি করতে পারবো। তাছাড়াও আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আমরা পদোন্নতি দিচ্ছি। এর মাধ্যমেও শিক্ষকের যে সংকট, বর্তমানে সংকট ঠিক বলবো না, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকের অভাব রয়েছে, সেগুলো আমরা অচিরেই পূরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা রাখি যে কয়েকদিনের মধ্যে, 15-20 দিনের মধ্যেই এই যেই শূন্য পদ আছে সেগুলো আমরা পূরণ করা সম্ভব হবে আমাদের পক্ষে, মন্ত্রণালয়ের পক্ষে। যেমন নিয়াজুদ্দিন মিয়া, আবারও কালকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রসঙ্গে ফিরে আসি যে হঠাৎ করেই 2 দিন আগের এক সিদ্ধান্তে শিক্ষার্থীরা জানতে পারলো যে এইবার তারা ক্যালকুলেটর, মোবাইল বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, এমনকি ঘড়ি পর্যন্ত পরীক্ষার হলে নিতে পারছে না। এটা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করবে কিনা? আর এইবার কি আপনি এখন পর্যন্ত যদ্দূর খবর জানেন যে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস বা জালিয়াতির কোনো রকম ঘটনা ঘটছে কিনা, আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন। দেখুন আসলে ইলেকট্রনিক ডিভাইস এটা নেওয়া নিষেধ, এটা পরীক্ষাতে সকল সময় এটা করা হয়। এটা শুধুমাত্র 2 দিন আগে পরীক্ষাটা জানবে এটা নয়, কারণ প্রত্যেক বছরই এটা হচ্ছে, কোনো জায়গায় এই ইলেকট্রনিক ডিভাইস নেওয়ার অনুমতি দেওয়া হয় না। এটা যে কোনো পরীক্ষায় হয়, ভর্তি পরীক্ষা, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো থাকে সবগুলোতেই এই ব্যবস্থা বাংলাদেশে প্রচলিত, এটা নতুন কোনো বিষয় নয়। এখন পর্যন্ত আমরা যেটা করেছি, প্রশ্নপত্র